চট্টগ্রাম সিটি কলেজে সেখানে অতর্কিতভাবে আজকে দুপুর থেকেই সকাল থেকেই প্রায় উত্তপ্ত পরিস্থিতি এবং অসংখ্য মানুষকে অসংখ্য ছাত্রদেরকে ছাত্র শিবিরের দায়িত্বশীলদেরকে কুপিয়ে আহত করা হয়েছে। ঘটনার সূত্রপাত মূলত সিটি কলেজে ইসলামী ছাত্র শিবিরের স্বাভাবিক কার্যক্রম দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসছে। সেখানে ছাত্রদল থেকে শুরু করে অন্য ছাত্র সংগঠনগুলো তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে। ইসলামী ছাত্র শিবির তার দাওয়াতি কার্যক্রম পরিচালনার জন্য ক্যাম্পাসে দাওয়াতি বিভিন্ন ধরনের পোস্টার, শহীদ শরীফ ওসমান বিন হাদিকে নিয়ে গ্রাফিতি এবং জুলাইকে কেন্দ্র করে নানা ধরনের দেয়াল লিখন এ সকল কার্যসূচি ধারাবাহিকভাবে পরিচালনা করে আসছে। শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে এই কার্যক্রমগুলো ছাত্র শিবির পরিচালনা করছে। পাশাপাশি ছাত্রদলও তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য নানা ধরনের দলীয় নেতাকর্মীর পোস্টার, দলীয় নেতাকর্মীর ছবি সম্বলিত ফেস্টুন এগুলো দিয়ে ক্যাম্পাসকে তারা রাঙিয়ে তুলেছে। এতে আমাদের কোনো আপত্তি নাই। স্বাভাবিক ক্যাম্পাসে সাধারণ ছাত্রদের নিয়ে সকল ছাত্র সংগঠনগুলো কাজ করবে, এটাই স্বাভাবিক নিয়ম। গত কয়েকদিন ধরেই ইসলামী ছাত্র শিবিরের যে ব্যানার ফেস্টুন যেগুলো টাঙানো হয়েছিল সেই ফেস্টুন ব্যানারগুলোকে তারা ছিঁড়ে ফেলেছে এবং গতকাল তারা যে গ্রাফিতি শরীফ ওসমান বিন হাদিকে নিয়ে বা জুলাইকে নিয়ে করা হয়েছে সেই গ্রাফিতি মুছে দিয়ে সেখানে নানা ধরনের আপত্তিকর শব্দগুলো তারা ব্যবহার করছে। এই সকল বিষয় নিয়ে আমাদের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে। অনলাইনে সাধারণ ছাত্ররা লেখালেখি করেছে। পরের দিন অর্থাৎ আজকে সকালবেলায় প্রশাসনের কাছে আমাদের দায়িত্বশীলরা সেখানে উপস্থিত হয়েছে এবং প্রশাসনের কাছে বিষয়গুলো অবহিত করেছে। যেহেতু ক্যাম্পাসে পলিটিক্স সকল ছাত্র সংগঠনগুলো করছে, প্রত্যেকে তার নিজ নিজ ব্যানার ফেস্টুনগুলো দাওয়াতি ব্যানার এগুলো প্রদর্শন করতে পারবে, এতে কোনো বাধা নেই। ছাত্রদলের ব্যানার রয়েছে, কিন্তু ইসলামী ছাত্র শিবিরের ব্যানার ফেস্টুন যেগুলো ছিল, গ্রাফিতি যেগুলো দেয়া হয়েছিল জুলাইকে কেন্দ্র করে, এরা তো জুলাইকে কখনোই ওন করে না, ধারণ করে না। জুলাইকে মুছে দেওয়ার জন্য আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা এই অপকর্মগুলো করছে এবং ছাত্রলীগ যারা করতো তারা তো এখন ছাত্রদল করছে। এবং এই যে গুপ্ত যারা ছিল ছাত্রলীগের মধ্যে ছাত্রদলের, এই গুপ্ত বাহিনী এখন ছাত্রদলের নাম ভাঙিয়ে নানাভাবে অপকর্মে লিপ্ত হয়ে আছে। সিটি কলেজে যখন এই জাতীয় নালিশগুলো বিশ্ববিদ্যালয় কলেজ প্রশাসনকে করা হচ্ছিল, এরপরে আমাদের দায়িত্বশীলরা নিচে নেমে এসেছে, সেখানেই ছাত্রদলের সন্ত্রাসীরা অবস্থান করছিল। কথা কাটাকাটির এক পর্যায়ে সেখান থেকে শিক্ষকরা আসে এবং শিক্ষকরা আমাদেরকে সরিয়ে দেয়। ছাত্রদল সেখানে অবস্থান করে, আমাদেরকে সরিয়ে দেওয়ার সময় ছাত্রদল অতর্কিতভাবে কিছু হামলা করে, যেই আঘাতগুলো শিক্ষকদের উপরে শিক্ষকদের গায়েও লাগে। এরপর আমাদের ভাইয়েরা সেখান থেকে বের হয়ে যায়। গেটের পাশেই বহিরাগত ছাত্রদলের সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্র সহ অবস্থান করছিল। এখানে আমরা ছবিতে আপনাদেরকে দেখাবো, সেখানে তারা আমাদের উপরে হামলা করেছে। আমাদের 5-7 জন ভাই সেখানে আহত হয়েছে। শিক্ষকরা যারা এখানে ঠেকাতে গিয়েছিল তাদেরকেও লাঞ্ছিত করা হয়েছে। আমাদের উপরে আঘাত এবং শিক্ষকদের উপরে আঘাতের প্রতিবাদে বিকেলবেলা আমাদের একটা বিক্ষোভ মিছিল কর্মসূচি দেওয়া হয়েছিল। কলেজের সামনে থেকে আমাদের ভাইয়েরা বিক্ষোভ মিছিল এবং এই হামলার নিন্দা জানিয়েছিল। আমরা কোনো ধরনের পাল্টা হামলা বা তাদের উপরে আক্রমণাত্মক অবস্থান আমরা দেখাই নাই। কিন্তু এই মিছিলে পেছন দিক থেকে সন্ত্রাসীদের ভাড়াটে সন্ত্রাসীদেরকে নিয়ে আসে, যাদের হাতে ক্রিজ ছিল, তারপর রামদাও ছিল, অস্ত্র সহ তারা আমাদের ভাইদের উপরে হামলা করে। এই হামলায় পেছন দিক থেকে আমাদের অসংখ্য ভাইকে আহত করে। আপনারা দেখেছেন পায়ের কবজি পর্যন্ত প্রায় বিচ্ছিন্ন অবস্থা। আমাদের কয়েকজন ভাই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। এবং যারা এই 5 আগস্ট পরবর্তী ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসের রাজত্ব কায়েম করার জন্য উঠে পড়ে লেগেছে, ইসলামী ছাত্র শিবির বারবার বলেছে ক্যাম্পাসগুলো সাধারণ শিক্ষার্থীদের জন্য আমরা বিনির্মাণ করতে চাই। এই 5 আগস্ট পরবর্তী একটা সহাবস্থান ক্যাম্পাসে আমাদের দাবি ছিল, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলে সত্য, আপনারা দেখেছেন তেজগাঁ কলেজে সাকিবকে হত্যা করা হয়েছে এবং তার দাফন কাফন এই ঢাকায় যাতে না হয়, জানাজাটা পর্যন্ত যাতে না হয়, জোর করে তাকে এই জানাজা যাতে এখানে পড়ানো না হয় তার বাড়িতে পাঠানো হয়েছিল। সেই সাকিব হত্যাকাণ্ড তেজগাঁয়, সেই ঘটনার এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো মীমাংসা হয়নি বা কাউকে শাস্তির আওতায় আনা হয়নি। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেখানে প্রকাশ্য অস্ত্র উঁচিয়ে 5 আগস্ট পরবর্তী দখলদারিত্ব করার জন্য সেখানে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে কারো ব্যাপারে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয় নাই।
এই ধারাবাহিকতা তারা যখন ক্ষমতায় আসছে এরপর থেকে ধারাবাহিকভাবে তারা ক্ষমতায় যাওয়ার পরে এই খুনের রাজত্বগুলো তারা জারি রেখেছে। ইতিমধ্যেই গত 2 মাসে বিএনপি ক্ষমতায় আসার পরে শপথ নেওয়ার পর থেকে 31 জনকে শুধুমাত্র বিএনপির নেতাকর্মীরা হত্যা করেছে, যার জন্য একজনকেও এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। প্রায় 100-এর কাছাকাছি ধর্ষণের ঘটনাগুলো ঘটেছে, বিভিন্ন পত্রিকাগুলোতে আসছে। চাঁদাবাজি, ছিনতাই, লুটতরাজ, দখল বাণিজ্য, ঘেরবেরি দখল, পুকুর দখল, এগুলো নিত্য নৈমিত্তিক একটা ব্যাপার। এ ব্যাপারে প্রতিকার চাইতে আসলে জনগণের মামলা নেওয়া হচ্ছে না, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। আওয়ামী লীগকে পুনর্বাসন করছে বিএনপি, আপনারা দেখেছেন তারা নমিনেশন দিয়েছে নারীদেরকে, সেখানেও আওয়ামী লীগের নেত্রীদেরকে নমিনেশন দেওয়া হয়েছে এবং এই নমিনেশনের মাধ্যমে তারা প্রমাণ করেছে তারা আওয়ামী লীগের সাথে আসলে আতাত করে বিভিন্নভাবেই ক্ষমতায় এসেছে এবং তাদের বিচার কার্য আমি গত 2 মাসের মধ্যে বিচারের দৃশ্যমান কোনো অগ্রগতি নাই। আইসিটি ট্রাইব্যুনালের প্রধান প্রকৌশলীকে সেখান থেকে বরখাস্ত করা হয়েছে কোনো কারণ ছাড়া, নিজের দলীয় লোককে সেখানে নিয়ে আসা হয়েছে, যে বিচার হয়ে গিয়েছে সেগুলো নাকি আবার রিভিউ করবে তারা। এভাবে করে একের পর এক এই দেশের মধ্যেই অরাজক পরিস্থিতি তারা তৈরি করছে। এরই মধ্য দিয়ে ক্যাম্পাসকে উত্তপ্ত করার একটা কারণ আমরা যতটুকু দেখতে পাচ্ছি, তারা রাষ্ট্র পরিচালনায় শতভাগ ব্যর্থ। ক্ষমতায় আসার পরে তেলের মজুদ আছে বলে সংসদে চিল্লাচ্ছে, কিন্তু দীর্ঘ সারিতে জনজীবন বিপর্যস্ত, 4 কিলোমিটার 5 কিলোমিটার পর্যন্ত জনগণের লাইন ধরে যায়, তারা তেল পাচ্ছে না। দ্বিতীয় একটা পরিস্থিতি তৈরি হয়েছে, দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতিতে জনজীবন এখন বিপর্যস্ত হয়ে পড়েছে। মানুষ এখন এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে চায়। সরকারের সমালোচনা করার কারণে ইতিমধ্যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা আওয়ামী লীগের একেবারে প্রোম্যাক্স ভার্সন, ছাত্রলীগের একেবারেই প্রোম্যাক্স ভার্সনে পরিণত হয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। প্রশাসন যে দর্শকের ভূমিকা পালন করেছে আপনাদেরকে একটু দেখাতে পারি। এখানে দেখেন, প্রথম যখন হামলা করা হয়েছে সকালবেলায় প্রিন্সিপালের রুম থেকে আমরা যখন বের হয়ে রাস্তায় আসা হয়েছে, আমাদের দায়িত্বশীলরা এই গেট থেকে বের হওয়ার সময় এখানে ছাত্রদলের সন্ত্রাসীরা, বহিরাগত সন্ত্রাসীরা সেখানে অবস্থান করেছে, পুলিশ এখানে অবস্থান করেছে। আমাদের ভাইরা বের হওয়ার পরে সেখানে আক্রমণ করা হয়েছে। প্রশাসন এখানে কোনো ধরনের ব্যবস্থা নেয় নাই। আগে আওয়ামী আমলের প্রশাসন, একই রকম অ্যাটিটিউডগুলো বর্তমান প্রশাসনের দিকেও আমরা দেখতে পাচ্ছি। সরকারি দলকে অন্ধভাবে ফেভার দেওয়ার যে মানসিকতাগুলো প্রশাসনের মধ্যে এখনো পর্যন্ত রয়েছে। এরপরে অস্ত্র নিয়ে 5 আগস্টের পরে এই আওয়ামী রাজনীতি আবার ফিরিয়ে নিয়ে আসছে ক্যাম্পাসে। মির্জা ফারুক, সদস্য সচিব, MES কলেজ ছাত্রদল, তার বাড়ি নাঙ্গলকোট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ডাইরেক্ট অস্ত্র নিয়ে তারা মোহরা দিচ্ছে এবং অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপরে হামলা করছে। এখানে আছে শাহাদাত হোসেন জুয়েল, তিনি হচ্ছেন হালিশহর থানা ছাত্রদলের আহ্বায়ক। তিনি হচ্ছে এই হামলার একেবারে সামনে ফ্রন্ট সারিতে অবস্থান করছেন। সোহেল সিদ্দিক রনি, ঢাকা সিটি কলেজের ছাত্রদলের আহ্বায়ক, এই হামলার নেতৃত্ব দিচ্ছেন। আব্দুল মজিদ ছোটন, সদস্য সচিব, সরকারি সিটি কলেজ ছাত্রদল, এই হামলার নেতৃত্ব দিচ্ছে। এভাবে প্রত্যেকের ক্ষেত্রে দেখবেন, এখানে দেখেন হেলমেট পরে ছাত্রলীগের হেলমেট বাহিনী যেটা ছিল, এই হেলমেট বাহিনী ছাত্রদলে কোত্থেকে আসলো? এগুলো সব ছাত্রলীগ করতো এবং ছাত্রদল হচ্ছে তাদের পুনর্বাসন সেন্টার। একের পর এক কমিটি দিচ্ছে, ছাত্রলীগকে পুনর্বাসন করছে। একই অবস্থা, হেলমেট পরে হাতে অস্ত্র নিয়ে পলাশ কমার্স কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, অস্ত্রসহ হাতে হেলমেট পরে পূর্ব প্রস্তুতি নিয়ে আমাদের ভাইদের উপরে হামলা করেছে। এখানে দেশীয় অস্ত্রসহ, এখানে আবার দেখেন হেলমেট সহ অস্ত্রসহ হামলা করার দৃশ্য। ধারালো অস্ত্র হাতে বহিরাগত সন্ত্রাসীদেরকে নিয়ে আসা হয়েছে, হাতে অস্ত্রসহ হেলমেট পরিহিত অবস্থায়। অসংখ্য ছবি এরকম দেখা যাবে, তার মানে এটা পূর্ব পরিকল্পিত। এখানে ভাড়া করে নিয়ে আসা হয়েছে, ভাড়াটে গুন্ডা টোকাইদেরকে নিয়ে আসা হয়েছে ক্যাম্পাসকে অস্থিতিশীল করে তোলার জন্য। এভাবে একটার পর একটা অস্ত্রর মোহরা তারা দিয়েছে। আজকে আপনারা এখানে দেখতে পেয়েছেন ইসলামী ছাত্র শিবিরের একজন দায়িত্বশীল ওয়ার্ড সভাপতি, তার কবজি প্রায় আলাদা করে ফেলা হয়েছে, গোড়ালি প্রায় আলাদা করে ফেলা হয়েছে। তিনি এখনো চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। অনতিবিলম্বে যারা এই অপকর্মগুলো করেছে, আমরা আশা করি স্বরাষ্ট্রমন্ত্রী এর ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা লজ্জিত, এই 5 আগস্টের পরে এত সহস্রাধিক রক্তের বিনিময়ে যে সরকার গঠিত হয়েছে, যে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলেন তিনি শিলংয়ে তাকে গুম করে রাখা হয়েছিল, তিনি নিজে বলেন, এটা জনগণ বলে না বা এখন এটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। সেই স্বরাষ্ট্রমন্ত্রী, তার দায়িত্ব হচ্ছে দেশের আইন শৃঙ্খলা ঠিক করা, কিন্তু আশ্চর্যের বিষয় তিনি হচ্ছেন ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী হয়ে গিয়েছেন। যে কোনো ইস্যু নিয়ে এই সংসদে তার বক্তব্য দিতে হয়, অথচ দেশের আইন শৃঙ্খলার চরম অবনতি। আজকেও আপনারা দেখেছেন
নওগাঁ এবং কক্সবাজারে 7 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এক ফ্যামিলির 4 জনকে হত্যা করা হয়েছে, কিন্তু তার কে হত্যা করেছে, কি অবস্থায়, তার কোনো হদিস নাই, কাউকে গ্রেপ্তার করতে পারছে না। জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে, রাতের বেলায় কেউ বের হতে পারছে না। এখন তেল নিয়ে প্রতিবাদ করলে তাকে গ্রেপ্তার করা হয়, ফেসবুকে লিখলে তাকে প্রতিবাদ করা মানে গ্রেপ্তার করা হচ্ছে। এরপরে হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্ক্রিনশটকে কেন্দ্র করে ছাত্র দলের 2 গ্রুপে ক্যাম্পাসকে উত্তপ্ত করেছে, ক্যাম্পাসে মারামারি সংগঠিত হয়েছে। এরপরে এর আগেও আমরা দেখেছি, বিশেষ করে তেজগাঁ কলেজে যে ঘটনাটা ঘটেছে, ঢাকা পলিটেকনিকে হামলার ঘটনা ঘটেছে, নরসিংদী পলিটেকনিকে কিছুদিন আগে আমাদের প্রদর্শনী ছিল, সেই প্রদর্শনীকে কেন্দ্র করে ছাত্র দল কোনো কারণ ছাড়াই হামলা করছে। এরপরে যখন আমরা প্রশাসনকে জানালাম, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যখন তাদেরকে আলাদা করে দিল, ক্যাম্পাস থেকে বের করে দিল, তার কিছুক্ষণ পরে যুব দলের সন্ত্রাসীরা আসলো, এসে আমাদের যে কয়জন ছিল অস্ত্রশস্ত্র সহ সেখানে হামলা করলো। আমাদের ভাইয়েরা প্রতিবাদ মিছিল করেছে, প্রতিবাদ জানিয়েছি, প্রশাসনকে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি, কিন্তু কাউকে সেখানে গ্রেপ্তার করা হয়নি। কুড়িগ্রাম পলিটেকনিকে হামলা করা হয়েছে, বিনা কারণে সেখানে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করা হয়েছে। শেরপুরে হামলার ঘটনা ঘটেছে, একের পর এক ক্যাম্পাসগুলোতে হামলার ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখেছেন, তারা সেই গণরুম গেস্ট রুমকে আবার ফেরত নিয়ে আসার জন্য 36 জন অছাত্র, যাদের ছেলে মেয়ে ইতিমধ্যে হয়ে গিয়েছে এবং ছেলে মেয়ের বিয়ের বয়স হয়ে গিয়েছে, তাদেরকে বিশেষ বিবেচনায় হলে সিট দিচ্ছে, অথচ ফার্স্ট ইয়ারের ছাত্ররা সিট পাচ্ছে না। এটা নিয়ে প্রতিবাদ করতে গিয়েছি, ফেসবুকে তাদের যে বট বাহিনী, এই বট বাহিনী হামলে পড়ছে। ছাত্রলীগের পুনর্বাসন যেভাবে করা হতো একই স্টাইলে হলগুলোতে এই মুরব্বীদেরকে নিয়ে আসা হয়েছে এবং যাদেরকে সিট দেওয়া হয়েছে 36 জনের অধিকাংশের অবস্থা হচ্ছে এমন যে এখন বর্তমানে প্রভোস্ট বা হচ্ছে হলের দায়িত্বে যারা রয়েছে শিক্ষকরা, তাদের চাইতেও বয়স বেশি এদের। তো এরা যখন হলে উঠবে, তাদের চোখের দিকে তাকায়, মুখের দিকে তাকায়, একটা কথাও বলতে পারবে না এবং প্রভোস্ট তাদের কথা শুনতে বাধ্য হবে। এরকম অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা করে যাচ্ছে। একের পর এক এই দখল বাণিজ্য, দখলদারি, চাঁদাবাজি, টেন্ডারবাজি করছে। ইসলামী ছাত্র শিবির বলছে 5 আগস্টের পরে ক্যাম্পাস হবে শিক্ষার্থীদের জন্য, তারা এটা মানবে না। আমরা বারবার বলছি ক্যাম্পাস শান্ত রাখতে হবে। শিক্ষার্থীরা দীর্ঘদিন পরে ক্যাম্পাসে ফিরেছে, সকল ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাসে তাদের অধিকার প্রয়োগ করছে, কিন্তু আশ্চর্যের বিষয় ক্যাম্পাসে একটার পর একটা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার যে প্রবণতাগুলো ছাত্র দলের মধ্যে আমরা দেখছি। শিক্ষার্থীরা তাদের মিছিলে যায় না, দেখবেন এখন মিছিল করলে লোক হচ্ছে না, এটা তাদের মর্মপীড়ার কারণ। কেন শিক্ষার্থীরা তাদের মিছিলে যাচ্ছে না, গণরুম গেস্ট রুম করতে পারছে না, তাদেরকে জোরপূর্বক নিয়ে যেতে পারছে না? এবং আমার কাছে কিছু ইনফরমেশন রয়েছে, তাদের যে সংগঠন মেইন দল যেটা বিএমপি ছাত্র সংগঠন, তো এই মেইন দলের পক্ষ থেকে বলা হচ্ছে ক্যাম্পাসগুলোতে উত্তপ্ত করতে। এর কারণ হচ্ছে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে, জনগণ ফুঁসে উঠছে, যে কোনো সময় রাস্তায় নেমে যেতে পারে এবং আরও একটা বড় ধরনের বিদ্রোহ তৈরি হতে পারে বাংলাদেশে। এই বিদ্রোহ যাতে না হয়, এজন্য মিডিয়ার দৃষ্টি অন্যদিকে ঘোরানোর জন্য তারা ইতিমধ্যেই ক্যাম্পাসগুলোতে উত্তপ্ত করে 2 গ্রুপের সংঘর্ষ, এই নিউজগুলো মিডিয়ায় প্রকাশ হবে। আর এদিকে তাদের যে অপরাধগুলো, তারা যে সিন্ডিকেট বাণিজ্যগুলো করছে, ব্যাংকগুলো তারা দখল করে রাখছে, জনগণের জামানতগুলো তারা দিতে পারছে না, ক্যাপিটাল মার্কেটের অবস্থা খারাপ, স্টক মার্কেটের অবস্থা খারাপ, বেকারত্বের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন নাকাল হয়ে পড়েছে। একের পর এক গণবিরোধী আইন তারা বাস্তবায়ন করছে পার্লামেন্টে। যে অধ্যাদেশগুলো দেয়া হয়েছিল তার মধ্যে দেখেছেন 20টা অধ্যাদেশ ইতিমধ্যে তারা সেটাকে ল্যাপস করে দিয়েছে। এই 20টা অধ্যাদেশের মধ্যে গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ রয়েছে, মানবাধিকার অধ্যাদেশ রয়েছে, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের হালকা সংশোধন করে পুরাতন ফ্যাসিবাদকে পুনর্বাসনের জন্য একটা আইন তারা আবার করে দিয়েছে। গণভোটের রায় বাস্তবায়নের ক্ষেত্রে গড়িমসি দেখছি এখন পর্যন্ত। জুলাই সনদে বলে অক্ষরে অক্ষরে এটা বাস্তবায়ন করবে, অক্ষরে অক্ষরে বাস্তবায়ন। এটা বাইরে বক্তব্য দেওয়ার আপনার কিছু নয়, আপনার হাতে ক্ষমতা আছে, প্রথম দিনই সংসদে আপনার এটা বাস্তবায়ন শুরু করার দরকার ছিল। এক্ষেত্রে তাদের অসততা আমাদেরকে ভাবিয়ে তুলছে। আমরা মনে করি এই সরকার যে জুলাইয়ের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, সে যেন জুলাইয়ের গাদ্দারে পরিণত না হয়। রক্ত নিয়ে তারা যেন জনগণের সাথে তামাশা না খেলে। জুলাইয়ের শহীদদের উপরে দাঁড়িয়ে লন্ডন থেকে ফেরত এসে রাজনীতি করার সুযোগটা পেয়েছেন, মায়া কান্না করেছে আপনাদের রাজনীতির মূল নেতারা যারা এখন বড় বড় মন্ত্রী হয়েছে, যারা বলেছে 72-এর সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে, তারা এখন 72-এর সংবিধানের জন্য মায়া কান্না করছে। আপনাদেরকে বুঝতে হবে জনগণের যে রায়,
এই গণ রায় যদি আপনারা না মানেন, গণ বিস্ফোরণের জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। বেশি দিন সময় পাবেন না। এখনো পর্যন্ত লাইনে ফেরত আসেন, ক্যাম্পাসগুলোতে উত্তপ্ত করবেন না। ক্যাম্পাসগুলোতে আমরা চাই সকলের সহাবস্থান থাকুক। ক্যাম্পাসের ছাত্র সংসদগুলো, যেই ক্যাম্পাসগুলোতে হয়েছে, ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা কোনো শিক্ষার্থীর গায়ে একটা ফুলের টোকা পর্যন্ত দিতে দেই নাই। আর আমরা কোনো দখলদারিত্ব বাণিজ্য বিশ্বাস করি না, চাঁদাবাজিতে বিশ্বাস করি না। কেউ এটা করলেও ক্যাম্পাসের আশেপাশে আমরা এটা করতে দেব না। আমরা যখন আমাদের কথাগুলো বলেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখবেন আমাদের ভিপি, জিএস, এজিএস থেকে শুরু করে যারা ছাত্রদের ম্যান্ডেট পেয়ে নির্বাচিত হয়েছে কেউ হলে থাকে না, রেগুলার তাদের সিট নাই। আমরা বলেছি যেদিন তাদের রেজাল্ট প্রকাশিত হবে মাস্টার্সের, সেদিনই তাদেরকে হল থেকে বের হয়ে আসতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের দায়িত্বশীলরা আমরা সেই কমিটমেন্টগুলো রক্ষা করছি এবং ক্যাম্পাসকে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। আমরা আশা করি সরকারের বোধোদয় হবে, তারা তাদের এই সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে তাদের লাগাম টেনে ধরবে। সন্ত্রাসী হামলা যেগুলো আজকে চট্টগ্রাম সিটি কলেজে হয়েছে তার সুষ্ঠু বিচার আমরা দাবি করছি এবং অনতিবিলম্বে যে সকল সন্ত্রাসীরা অস্ত্র উঁচিয়ে তারা এই জাতীয় অপকর্মগুলো করেছে, হামলা করেছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং বিচার করতে হবে। এরা ছাত্রদল করে, এদের বয়স অ্যানালাইসিস করার সুযোগটা পাইলে আপনাদেরকে জানাইতাম এরা কেমনে ছাত্রদল করে। আমার ভিতরে বহুত সংশয় আছে। এদের বয়স হয়ে গেছে অনেক বেশি, ছাত্রত্ব কাঙ্ক্ষিত পর্যায়ের ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয় কলেজের নাই। এরা এখন আসে ছাত্রদলের নেতৃবৃন্দ হয়। এই প্রজন্মের পালস তারা আসলেই বুঝতে পারছে না এবং তারা একটা ফাঁদ কেটে রাখছে বর্তমান সরকারের জন্য। এটা বর্তমান সরকার যদি না বুঝে তাদের পরিণতি ভয়ঙ্কর হবে, যে পরিণতিটা কিছুদিন আগেই একজন ফ্যাসিস্টের হয়ে গিয়েছে। আমরা সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাই, বারবার বিভিন্ন ইস্যুতে আমরা তাদেরকে সতর্ক করছি, রাজপথের শান্তিপূর্ণ কর্মসূচি দিচ্ছি, মিছিল করছি। আমরা সরকারের কাছে সরকারের শুভাকাঙ্ক্ষী হতে চাই, দেশটা নতুনভাবে গড়ে উঠুক, এটা আমরা চাই। ইসলামী ছাত্র শিবির এক্ষেত্রে সহযোগিতা করবে, কিন্তু কোনো অন্যায় আমরা বরদাস্ত করব না। আপনাদেরকে আজকে এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য সাংবাদিকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। অল্প নোটিশের মধ্যে আপনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন, এই জন্য আপনাদের প্রতি ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। না, যেখানে আঘাত করছে রক সহই তো কেটে গেছে। রক কাটার এই রাজনীতি তো ছাত্রদলের পুরাতন রাজনীতি, এগুলো তারা করে। এখানে দেখতে পাচ্ছেন একেবারেই বিচ্ছিন্ন হয়ে গেছে প্রায়। এটা এখন ওটিতে আছে চিকিৎসাধীন অবস্থায়। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ভাইকে যেন আমাদের মাঝে অতি দ্রুত সুস্থ করে ফেরত দেন। খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়েই যাচ্ছে। আরও কয়েকজন বেশ আহত, চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, এমার্জেন্সি হাসপাতালে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। সাধারণ ছাত্ররা ছাত্র রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আপনারা ছাত্রদল গ্রুপে চাইছেন শান্ত রাজনীতি থাকে, কিন্তু এই যে আবারও ক্যাম্পাস উত্তপ্ত হচ্ছে, ক্যাম্পাসে এটা আবারও কি সেই আবার যে 17 বছরের ক্যাম্পাসের রাজনীতি জি ধন্যবাদ। আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু করার সর্বোচ্চ সাবমিসিভ মাইন্ডে আমরা সেটা করেছি। 5 আগস্টের পরে আমাদের কেন্দ্রীয় সভাপতি, তৎকালীন সেক্রেটারি জেনারেল 2 জন স্বপ্রণোদিত হয়ে বিএমপির প্রধান কার্যালয়ে নয়াপল্টনে আমরা গিয়েছিলাম। গিয়ে বলেছি, ভাই, ছাত্র রাজনীতির নতুন ডাইমেনশন সৃষ্টি করার জন্য আমরা পারস্পরিক বসি এবং ক্যাম্পাসকে আমরা সকলের সহাবস্থানে একটা চমৎকার পরিবেশ এটা দিতে চাই। আমরা পুরাতন বন্দোবস্তে আর ফেরত যাব না। তারা আমাদের সেই ডাকে সাড়া দেন নাই। এরপরে আমরা অন্তত 20টা প্রোগ্রামে ছাত্রদলকে আহ্বান জানিয়েছি, তাদের পক্ষ থেকে আমরা কোনো রেসপন্স পাইনি। আমাদের কাউন্সিলে, আমাদের গোল টেবিল বৈঠকে, আমাদের অন্য যে কোনো ধরনের প্রোগ্রামে বিগত সময়গুলোতে প্রতিটা প্রোগ্রামেই আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি। ইফতার মাহফিলের মতো প্রোগ্রামে বিএমপির নেতাকর্মীরা আসছে, আপনারা হয়তো নিউজে দেখেছেন, ছাত্র দলের কেউ আসে নাই। অথচ তাদের সাথে বিন্দুমাত্র কোনো দূরত্ব আমাদের ছিল না। 5 আগস্টের আগে একসাথে কর্মসূচি দিয়েছি, যুগপৎ আন্দোলনে গিয়েছি, বিভিন্ন ইস্যু নিয়ে আলাপ আলোচনা করেছি। সুতরাং এর দায় দায়িত্ব সম্পূর্ণ ছাত্র দলের এবং তারা এ কারণেই ক্যাম্পাসগুলোতে আমাদের সাথে বসতে চায় নাই, কারণ তারা যে রাজনীতিটা করতে অভ্যস্ত, দখলদারিত্ব, চাঁদাবাজি, আমরা বলেছি এই রাজনীতিটা করা যাবে না এখন আর। এটাই হচ্ছে তাদের প্রবলেম। কেন আমরা এটা বলেছি, হয়তো সেই জন্য তাদের হাতে ঘা লেগেছে।
তারা তো এই রাজনীতি ছাড়া কিছুই বুঝে না। এখন পর্যন্ত আপনাদের কাছ থেকে এই অনুসন্ধানী রিপোর্ট যতগুলো পেয়েছি, টেম্পো স্ট্যান্ড দখল থেকে শুরু করে চাঁদাবাজি, ছিনতাই, হত্যা, ক্যাম্পাস দখল, মাদক নিয়ে গ্রেপ্তার হওয়া, সকল অপকর্মের সাথেই তো তারা এখন জড়িত হয়ে গিয়েছে। তাদের তো কার্যত 17 বছর ধরে ক্যাম্পাসে যেমন অবস্থান ছিল না, এরপরেও গঠনমূলক কোনো কার্যক্রম ছাত্রদের সামনে তারা নিয়ে আসতে পারেনি। আমরা তাদের বারবার অনুরোধ জানিয়েছি, কার্যসূচি কার্যক্রম যদি না থাকে তাহলে আমাদেরকে বলেন, আমাদের অনেক কার্যসূচির মধ্যে থেকে কিছু আপনাদেরকে দেই, সবাই শান্তিপূর্ণভাবে ক্যাম্পাসে শিক্ষার্থী বান্ধব কার্যসূচি পরিচালনা করি। তারা সেই ডাকেও সাড়া দিবেন না। তারা হচ্ছে সন্ত্রাসের রাজত্ব করবেন, সন্ত্রাসের রাজনীতি করবেন, আগের মতো সেই অস্ত্রের মহড়াগুলো তারা দিবেন। তো এটা যদি কেউ করতে চায় সেটার ক্ষেত্রে তো আমাদের কোনো দায় নাই। আমরা এখনো তাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা ওইখান থেকে ফেরত আসেন। কেন শিক্ষার্থীরা আপনাদেরকে পছন্দ করে না? এতগুলো ছাত্র সংসদে কেন আপনাদেরকে ভরাডুবি হতে হলো? কি কারণে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন আপনারা চাচ্ছেন না? এখনো পর্যন্ত আমরা এই জন্য আন্দোলন করছি, ভিসির কাছে আবেদন করেছি, কোর্টকে ব্যবহার করে তারা এটা বন্ধ করেছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন তারা কেন চায় না? কারণ চায় না এখানেও তাদের ভরাডুবি হবে। কেন ভরাডুবি হয়? একটা ছাত্র সংগঠন কাজ করলে তাদেরকে মানুষ ম্যান্ডেট দিবে না কেন? কারণ তারা জানে আমরা যা করি এই রাজনীতি দুনিয়ার কেউ আসলে পছন্দ করে না। বর্তমান জেনারেশন তো পছন্দই করে না। এইগুলা বস্তা পচা রাজনীতিগুলো আজকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এখন এই রাজনীতি না করলে, তারা যে কারণে রাজনীতি করে, ওই রাজনীতি না করলে তাদের রাজনীতি কি কারণে করে? তারা তো দেশপ্রেম তাদের ভিতরে নাই। রাজনীতি করে পেট উদারপূর্তি করার জন্য, রাজনীতি করে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য। তো যখন এই লাইনঘাট সব বন্ধ হয়ে যাবে, ছাত্রদের কল্যাণে রাজনীতি, এই টার্মিনোলজি তাদের কাছে আসলে পছন্দনীয় কোনো বিষয় না। তারা বস্তুবাদী চিন্তা চেতনার জায়গা থেকেই রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে। এই জায়গায় হয়তো তারা অনেক কিছু ভাবছে এবং ভাবার পরে দেখছে যে ছাত্র শিবিরের যে কার্যক্রম, তারা নিজ থেকে শতপ্রণোদিত হয়ে যেভাবে শিক্ষার্থী বান্ধব কার্যসূচি করে, এগুলোর সাথে তারা পেরে উঠবে না। এ কারণেই তারা আমাদের সাথে কল্যাণমুখী কাজে প্রতিযোগিতা না করে পেশি শক্তির ব্যবহারগুলো তারা শুরু করেছে। আমরা এটার ব্যাপারে তো বারবার তাদেরকে বলেছি এখান থেকে আমরা বের হয়ে আসি। শিক্ষার্থীরা আসলে এটা পছন্দ করছে না। তারা যদি বের হয়ে না আসে, এর দায়ী দায়িত্ব সরকারকে এবং যারা এই কাজগুলো করছে সম্পূর্ণ তাদেরকেই বহন করতে হবে। হ্যাঁ, চিটাগাং ইউনিভার্সিটিতে, ওই চিটাগাং কলেজ, চট্টগ্রাম সিটি কলেজে জুলাইয়ের গ্রাফিতির উপরে কালার করে সেখানে তারা গুপ্ত শব্দ লিখেছে। গুপ্ত লিখেছে ছাত্রদল, এটা ভিডিও আছে ইউটিউব ফেসবুকে আপনারা দেখতে পাবেন। গতকাল থেকে এটা চলছে এবং তারা এইটা লিখতে পারে, এটা তাদের রাইটস, এটা নিয়ে আমরা প্রবলেম নাই। এইটা নিয়ে শিক্ষার্থীরা ট্রল করছে। গুপ্ত আসলে কারা, কাদের ভিতরে কারা গুপ্ত ছিল, এইটা নিয়ে তারা প্রচণ্ড পরিমাণে মর্মপীড়ায় ভুগেছে এবং আজকের ঘটনাটা এই কারণেই তারা ঘটিয়েছে। দ্বিতীয় হচ্ছে ছাত্র দলের ডাবল স্ট্যান্ডার্ড নীতি সব সময় আছে। নিজেরা হামলা করে, আবার নিজেরাই দায় চাপাইয়ে তারা হচ্ছে মিছিল করছে। এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখছেন, কিছু হইলেই কোনো কথা ছাড়াই হচ্ছে ছাত্র শিবিরের উপর দায় চাপাই দাও। হামলা কি জন্য হয়েছে এটা যাচাই বাছাই নাই, পরে খোঁজ খবর নিয়ে গেল হামলাটা হচ্ছে তাদের লোকজনই করছে। এই যে যেমন কুষ্টিয়ার কথা দেখেন, কথিত একজন পীর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানে মামলা দেওয়া হয়েছে জামাত ইসলামী ছাত্র শিবিরের সাবেক কয়েকজনের নামে, জেলা সভাপতি ছিল সেখানে আমাদের একজন, তার নামে দিয়েছে। পরবর্তীতে যুগান্তর পত্রিকা বা আরো কয়েকটা পত্রিকায় প্রকাশিত হলো এই হামলার সময় যারা জড়িত ছিল অস্ত্রসহ সবগুলো হচ্ছে ছাত্রদল, যুবদল এবং বিএনপির সাথে সংযুক্ত। এই হচ্ছে তাদের চরিত্র। ওভারঅল রাজনীতিক এই যে অবস্থান, এবং আপনারা দেখবেন মিরপুর কলেজে যে হামলার ঘটনাগুলো ঘটেছে, হামলা করছে তারা, আহত করছে তারা, মিছিল করছে আবার তারা, এরপরে তাদের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি ওইখানে গিয়ে তারা সেখানে সহানুভূতি দেখাচ্ছে। এটা হচ্ছে তাদের নোংরা রাজনীতি। এগুলা এখন জনগণ বুঝে। সোশ্যাল মিডিয়ার কল্যাণে, মাল্টিমিডিয়ার কল্যাণে সবার কাছে সবকিছুই পরিষ্কার অবস্থায় আছে। সুতরাং তাদেরকে বলবো এই অপরাজনীতি থেকে তাদেরকে বের হয়ে আসতে হবে এবং অনতিবিলম্বে বের হওয়ার জন্য আহ্বান জানাই। সব পোস্টার
দেন 5 আগস্টের পরে ছাত্র দলের যত কমিটি দিছে এই সব কমিটির তো একটা অন্তত 40-50টা কমিটির তালিকা তো আমাদের কাছেই আছে, যেখানে ছাত্র লীগ করতো, নিষিদ্ধ ছাত্র লীগ করতো, এগুলো এখন ছাত্র দলের পোস্টেড নেতা। তো ওই ওই যে হেলমেট বাহিনী, যেটা হেলমেট পরে আক্রমণ করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনকে কেন্দ্র করে, এই কাজগুলো আসলে কারা করতো? এই কাজগুলো তো ছাত্রলীগ করছে, হেলমেট বাহিনী তৈরি করছে। এই একই পুনরাবৃত্তি হওয়া মানে হচ্ছে কাদের কাছ থেকে ট্রেনিং নিয়ে এই কার্যক্রমগুলো তারা আবার চালাচ্ছে, এটা বুঝতে কারো বাকি থাকে না। তো ছাত্রলীগ যাদের গ্রেপ্তার করা হয়েছিল এদের সবাইকে তো জামিন দিয়ে দেওয়া হচ্ছে একের পর এক। শিরিন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছিল, একদিনের ব্যবধানে তাকে আবার জামিন দিয়ে সসম্মানে নিয়ে যাওয়া হয়েছে। বিএনপি জিতার পরে সরকার গঠনের আগেই প্রতিটা জায়গায় আওয়ামী লীগ ছাত্রলীগের অফিসগুলো খোলা হচ্ছে এবং মিছিল মিটিং করতেছে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। অথচ কিছুদিন আগেই তারা সহস্রাধিক মানুষকে হত্যা করেছে, প্রায় 30,000 মানুষকে আহত করেছে তারা। এই দেশে একটা বড় ধরনের যে শিফটিং হয়েছে তা বোঝার মতো কোনো অবস্থা আর বিএনপি রাখে নাই। এবং জুলাইকে ম্লান করে দেওয়ার জন্য, জুলাই সনদ, গণভোট, এগুলোকে ম্লান করে দেওয়ার জন্য সকল অপকর্মের মধ্যে তারা লিপ্ত হয়ে আছে। সুতরাং যে কাজগুলো তারা করছে এর ভয়ঙ্কর পরিণতি তাদের দিকেই বর্তাবে, এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। তো আপনাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।